তোমার জন্য সিন্ধুর নীল গল্পের পঞ্চম অংশ। লেখিকা সারিকা হুসাইন। চিন্তিত মুখে স্বর্গের বেড়ের চারপাশে কেউ বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে। হঠাৎ অজ্ঞান হবার কারণ কেউ খুঁজে পাচ্ছে না। নাফিস মাহমুদ হাত মুঠি করে ঠোঁটে চুইয়ে বসে বসে ভাবছেন। মেয়ে সেজে গুজে খুশি মনে রেস্টুরেন্টে গেল, সেখানে কি এমন দেখলো যে অজ্ঞান হারালো। তিনি তো মেয়ের সুরক্ষার জন্য বাইরে দুটো সেলজারকেও রেখেছিলেন। মেয়েটাও তো মুখ খুলছে না। জ্ঞান হারানোর পিছনের ঘটনা কি? মোহিত থেমে থেমে গেমে উঠছে শুধু, মুখ দিয়ে কিছুই প্রকাশ করতে পারছে না। ভেতরে নানান ধরনের ভয়ানক চিন্তায় বই বই ভাব হচ্ছে তার। আর কেউ না জানলেও মোহিত তো জানে, স্বর্গ কেন জ্ঞান হারিয়েছে। তনুজা মেয়েকে হাতে পায়ে তেল মালিশ করেই যাচ্ছেন। মিসেস তারিন স্বর্গের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর দোয়া দরুদ পড়ছেন। নিমিষেই খুট করে খুলে গেল দরজা। একজন নার্সকে সাথে নিয়ে কিছু মেডিসিন সমেত হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করল পিউ। স্টেথোস্কোপ কানে দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ চালালো। এরপর প্রেসার মাপতে মাপতে বলল, আঙ্কেল, ভয়ের কিছুই নেই। অতিরিক্ত টেনশন থেকে প্রেসার ফল করে প্যানিক অ্যাটাক এসেছে। এমনিতেও দুর্বল, এই জন্য সামান্য টেন্স হতেই ওর পিউরন কাজ করেনি। এক্ষুনি জ্ঞান ফিরবে বলেই হাতে থাকা একটি নল স্বর্গের নাক বরাবর ঢুকিয়ে দিল। দক্ষ হাতের কৌশলে নিমিষেই জ্ঞান ফিরল স্বর্গের। জ্ঞান ফিরেই পিউকে উদ্দেশ্য করে ফ্যাঁসফেঁসে কণ্ঠে বলে উঠল স্বর্গ, গুঁতোটা আসতে দিলে কি ক্ষতি হতো তোর? দেখ, চোখ দিয়ে পানি এসে গেছে বলে চোখের কোণা থেকে অশ্রু বিন্দু এনে দেখালো। পিউকে কিছু বলার সুযোগ না দিয়েই নাফিস মাহমুদ হুমড়ি খেয়ে পড়লেন মেয়ের উপর। সে কেন জ্ঞান হারিয়েছে? সে কি দেখে ভয় পেয়েছে যে তার মেয়েকে প্যানিক অ্যাটাক দিয়েছে? তাকে খুঁজে পেলে শুলে চড়াবেন বলে মেয়েকে প্রতিশ্রুতি দিলেন। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে মনে মনে মোহিত বলল, নিজেকে আগে শুলে চড়াতে হবে। তনুজা কিছু বলতে নিবে তার আগেই দুর্বল কণ্ঠে স্বর্গ বলে ওঠে, অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে যাও। আমার খুব ঘুম পাচ্ছে। ইও সকলকে উদ্দেশ্য করে বলল, আপনারা ওকে একটু স্পেস দিন প্লিজ। রাতে ফ্রেশ ঘুম হলে সকালেই সুস্থ হয়ে যাবে। বলেই কিছু মেডিসিনের লিস্ট দিয়ে গেল তনুজার হাতে। আন্টি, টাইমলি মেডিসিন গুলো ওকে দেবেন। পিউ তনুজার উদ্দেশ্যে আরো বলল, আন্টি, স্বর্গ এখনো একটু দুর্বল আছে, আপনারা খেয়াল রাখবেন। কোনো বিষয় নিয়ে ডিপ্রেস শর্ট বা মারাত্মক লেভেলের পজিশনে যেন না যায়। কদিন আগেই ও কত বড় মিজারেবল লাইফ থেকে ব্যাক করেছে, একথা আমরা সকলেই জানি। আমি চলে যাচ্ছি আঙ্কেল, চিন্তা না করে আপনিও শুয়ে পড়ুন। বলেই নার্সকে নিয়ে বেরিয়ে এলো পিউ। মেয়েকে ঠিকঠাক ভাবে শুইয়ে দিয়ে এসির পাওয়ার বিশ করে একটি কাঁথা স্বর্গের গায়ে জড়িয়ে মিসেস তারিনকে নিয়ে বেরিয়ে গেলেন তনুজা মাহমুদ। হাফিজ মাহমুদ মোহিতকে ইশারা দিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ড কাটা দুয়ের ঘরে পৌঁছানো মাত্র টং টং করে বেজে উঠল। চারপাশ নিস্তব্ধ, শুনশান। গুড় গুড় করে মেঘ ডাকছে আর টুপটাপ শব্দে বৃষ্টি হচ্ছে। জানালার পর্দা ভেদ করে বৃষ্টির ছিটা ঘরে এসে পড়েছে। প্রত্যেকে হয়তো বেঘোরে ঘুমোচ্ছে, কিন্তু মোহিতের চোখে কোনো ঘুম নেই। মোহিত উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করে দিল। স্বর্গের জন্য মোহিতের কষ্টে বুক ফেটে যাচ্ছে। স্বর্গ যদি মোহিতকে নারী সংগঠিতর কারণে ভুল বোঝে, মোহিত কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। মোহিতের মনে স্বর্গ ব্যতীত অন্য কারোর জন্য কোনো ফিলিংস তো দূরের কথা, কোনো মেয়ের ভাবনাতেই নাই। মোহিত জানে মোহিতের কাছে স্বর্গ কতখানি। আহিয়ান যখন স্বর্গকে অপহরণ করেছিল, মোহিতের মনে হয়েছিল আহিয়ান তার জান নিয়ে পালিয়েছে।
প্রতিটা সেকেন্ড মোহিতের শ্বাসরুদ্ধকর অবস্থায় কেটেছে। চাপা স্বভাবের জন্য মোহিত স্বর্গকে তার অব্যঙ্গ অনুভূতিগুলো কখনো বলতে পারেনি, অথচ স্বর্গ তার সকল অনুভূতি কি সুন্দর সাবলীল ভাবে মোহিতকে জানিয়েছিল। রাশিয়ান পোর্টের কথা মনে পড়তেই একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল মোহিত। মোহিত নাফিস মাহমুদের কাছে পাত্রী দেখতে যাবেন বলে 2-3 দিন বার মানা করার পরও নাফিস মাহমুদের লেফটেন্যান্ট জেনারেল মাহতিম কিবরিয়া জোর করে তাকে পাঠিয়েছে। শুধু তাই নয়, রেস্টুরেন্টের টেবিল পর্যন্ত তার মামাই রিজার্ভ করে ক্যাপ্টেন তুলিমা নার্ভাসকে ইনভাইট করেছেন। এখন মোহিত যদি না যায়, মেয়েটার সামনে তার মামা ছোট হবে। মোহিত সিদ্ধান্ত নেয় যে দেখা করে মেয়েকে বুঝিয়ে বলে সবকিছু হ্যান্ডেল করবে, কিন্তু মেয়েটার গায়ে পড়ার স্বভাবের জন্য সব ভেস্তে গেল। মোহিত বারবার সাইড থেকে কেটে থাকার চেষ্টা করছে, কিন্তু বজ্জাত মেয়েটার মুখের হাসি যেন শেষ হচ্ছে না। অযথাই গায়ে হাত দেওয়ার বাহানা করছিল। মোহিত অবশ্য মনে মনে ভেবে রেখেছিল একজন ক্যাপ্টেন হয়ে মেজরের সাথে এমন অভদ্রতামি করার জন্য কৌশলে ক্যাপ্টেন পানিশমেন্ট দিবে এই মেয়েকে। মোহিত যদি জানতো স্বর্গ অতটা কষ্ট পাবে, তাহলে মোহিত মামার কথা কখনোই মানতো না। দরকার হলে বেয়াদবি করে হলেও তেড়ামো করতো। বাইরে বৃষ্টির দাপট বেড়েই চলেছে, সাথে মোহিতের মনের সাথে যুদ্ধ। মোহিত সকাল হবে আর অপেক্ষা করতে পারছে না। এখনই স্বর্গের ভুল ভাঙাতে হবে, যেই ভাবনা সেই কাজ। আস্তে করে দরজা খুলে বাইরে বের হয়ে আসে মোহিত। গন্তব্য স্বর্গের রুম। ফোনের টর্চ জেলে আস্তে আস্তে মোহিত স্বর্গের রুমের সামনে এসে দাঁড়ালো। আঙ্গুল দিয়ে সামান্য ধাক্কা দিতেই দরজা খুলে গেল অল্প। মোহিত পা টিপি টিপি স্বর্গের কক্ষে প্রবেশ করলো। মনের নির্দ্বিধা দ্বন্দ্ব নিয়ে স্বর্গের বেডের কাছে এসে দাঁড়ালো। ডিম লাইটের মৃদু আলোয় স্বর্গের কোমল মুখখানি দেখে অন্তর ধক করে উঠল মোহিতের। মেয়েটাকে দেখলেই মোহিতের কামড়ে খেতে ফেলতে ইচ্ছে করে। এই যে এখনো ইচ্ছে করছে নিষিদ্ধ ইচ্ছেগুলোর বহিঃপ্রকাশ করতে। মেয়েটি এলোমেলো হয়ে শুয়ে আছে, তার স্লিপিং ট্রাউজারের একটু পা হাঁটু সমান উঠে গেছে, আর যার জন্য লোমহীন ধবধবে সাদা পা দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। টি শার্টটা উপরে উঠে নাভিরন্ধ্র পর্যন্ত দেখা যাচ্ছে। এসব দৃষ্টি দেখে কি কোনো পুরুষ মানুষ স্বাভাবিক থাকতে পারবে? স্বর্গের ঘুমের ঘোরে ঠোঁটের উল্টানো দেখে বুকে কাঁপন ধরল মোহিতের। নিমিষেই মোহিতের শরীর গরম হয়ে উঠল। মোহিত চায় না তার পবিত্র ভালোবাসা অপবিত্রে রূপান্তর করতে। স্বর্গের গায়ে কম্বলের কালো কালি মোহিত সহ্য করতে পারবে না। এজন্য নিজের গাম্ভীর্যপূর্ণ ভাব বজায় রেখে চলার চেষ্টা করে মোহিত সর্বত্রই। মোহিত চায় তার দিক থেকে যেন কোনো স্বর্গের কোনো ক্ষতি না হয়, কিন্তু মোহিতের এমন কাঠিন্য ভাব যে এই কোমলমতি মেয়ের হৃদয়ে ততটা কষ্টের কারণ হবে, এটা মোহিত স্বপ্নেও ভাবেনি। জানলে চুমুতে চুমুতে ভরিয়ে দিত স্বর্গের পুরো কায়া। সকল ভাবনাকে দূরে ফেলে দ্বিধা ভুলে স্বর্গকে ফিসফিসিয়ে ডেকে উঠল মোহিত। স্বর্গ, এই স্বর্গ। যখন স্বর্গ রেসপন্স করলো না, তখন মোহিত গায়ে হাত দিল। হাত দিতেই চমকে উঠল মোহিত। আরে, জ্বরে তো সারা শরীর পুড়ে যাচ্ছে। সাথে সাথেই মোহিত বিচলিত হয়ে গেল। এত রাতে মামা মামিকে ডাকবে নাকি ডাকবে না, সেই চিন্তায় অস্থির হয়ে গেল। ডাকার পর তারা যদি প্রশ্ন করে, এত রাতে আমার অসুস্থ মেয়ের রুমে তুমি কি করছো, তখন কি জবাব দেবে মোহিত? ভাবতে ভাবতে মোহিত নিজের রুম থেকে ছোট্ট টাওয়েল নিয়ে এলো, ছোট্ট একটি বলে করে পানি নিয়ে এলো। এরপর সেগুলোকে বেড সাইডে টেবিলে রেখে স্বর্গের পাশে বসলো। টাওয়েল পানিতে ডুবিয়ে নিংড়ে স্বর্গের মাথার জলপট্টি দিয়ে দিল মোহিত। জলের ঘোরে স্বর্গ বলে উঠল, আপনি খুব খারাপ মেজর, খুব খারাপ। আপনি আমাকে একটু আদর করেন না, সব সময় অহংকারী ভাব ধরে থাকেন, অথচ বাইরের মানুষের সাথে হেসে হেসে কথা বলেন। আপনাকে আমি কঠিন শাস্তি দিব মেজর, কঠিন শাস্তি।
বলেই পাশ ফিরে মোহিতের কোমর জড়িয়ে ধরলো। স্বর্গের হেনি স্পর্শের ভেতরে তোলপাড় শুরু হলো মোহিতের। জলপট্টি দিতেও হাত কাঁপছে তার। কোন বিপদের মুখে এসে পড়লাম এই রাতের বেলা। হঠাৎই বাইরে জোরে বজ্রপাত হলো। স্বর্গ চমকে ওঠে, মোহিতের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎই মোহিতের খেয়াল হলো এসি চলছে, সাথে বাইরের ওয়েদার ঠান্ডা, কিন্তু স্বর্গের গায়ে কাঁথা নেই। শীতে স্বর্গের শরীর কাঁটা দিয়ে উঠলো। স্বর্গ মোহিতের কোমর জড়িয়ে বিড়াল ছানার মতো গুটিয়ে রইলো। কোনোমতে স্বর্গকে ছাড়িয়ে মোহিত ভালোভাবে বালিশে শুইয়ে দিল। পিঠের নিচে থেকে কাঁথা টান দিতেই স্বর্গের ঘুম ভেঙে গেল। নিজের আশেপাশে পুরুষশালী অতি পরিচিত গন্ধ পেতেই চোখে জল জমলো। এই কঠিন হৃদয়ের পুরুষ তাকে আজ অনেক কষ্ট দিয়েছে, কোনোভাবেই তাকে ক্ষমা করবে না স্বর্গ। মোহিত বুঝতে পারলো স্বর্গ জেগে গেছে, তাই স্বর্গ যাতে কোনো ভুল না বুঝে তার জন্য কোমল কণ্ঠে বলে উঠল, আপনাকে সরি বলতে এসেছিলাম স্বর্গ। এসে দেখি আপনার সাংঘাতিক জ্বর এসেছে, তাই জলপট্টি দিয়ে দিচ্ছিলাম। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। মোহিত মুখে আপনি সম্বোধন শুনে আর নিজেকে এমন নীরব রেখে কথা বলার জন্য স্বর্গের প্রচুর কান্না পেল। ইদানিং তার হুটহাট কান্না পায়। একজন 24 বছরের মেয়ের এমন নীরব নির্বিদের মতো আচরণ শোভা পায় না। কিন্তু মোহিতের কথা মনে পড়লেই স্বর্গের এমন অবস্থা। মোহিতের ভালোবাসা পাবার আকুলতা তাকে 16 বছরে এনে নামিয়েছে। বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক রেখে স্বর্গ মোহিতকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান এখান থেকে মেজর মোহিত, আর আমার সেবা করার জন্য ধন্যবাদ। বলেই পাশ ফিরে নাকে মুখে কাঁথা ঠেলে ঘামটি মেরে রইল স্বর্গ। মোহিত অপরাধীর ন্যায় চুপ করে দাঁড়িয়েই রইল। স্বর্গের ভুল না ভাঙিয়ে সে এখান থেকে একদম নড়বে না। হঠাৎই ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেল মোহিত। মেয়েটির কান্নার আওয়াজে হৃদয়ের ছেদন হলো মোহিতের। কান্নাযুক্ত প্রতিটি নিঃশ্বাস মোহিতের হৃদয়ে চিরদিনে ব্যথার সৃষ্টি করলো। হাতের টাওয়েলকে ছুঁড়ে ফেলে একটানে সরিয়ে ফেললো স্বর্গের গায়ের কাঁথা। হিসকা টানে স্বর্গকে তার দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। ফুপানোর ফলে স্বর্গের ঠোঁট বরাবর কেঁপে কেঁপে উঠছে। মুহূর্তের নিজেকে বেশ মাল মনে হলো, নিজেকে কন্ট্রোল করা দায় হলো। মোহিতের বেসামাল করার সকল দায় স্বর্গের উপর চাপিয়ে এক অবাধ্য জিনিসের অনুমতি চাইল মোহিত। আমি কি তোমার ঠোঁটের দখল নিতে পারি জান? মোহিতের এমন আদরে মাদকতা মাখানো স্বরে মোহিত থেকে প্রাপ্ত সকল কষ্ট ভুলে গেল স্বর্গ। অশ্রুসিক্ত বড় বড় পাপড়ি যুক্ত নয়নে মোহিতের চোখের পানে দৃষ্টি দিল। মোহিতের সিন্ধুর নীল জলের মতো স্বচ্ছ চোখের মাতাল হলো স্বর্গ। বশীভূত মন্ত্রের ন্যায় সায় জানিয়ে নিজেই খামচে করলো মোহিতের টি শার্টের কলার। মোহিতের ফোলা ফোলা লালচে ঠোঁটে ছুঁইয়ে দিল নিজের ঠোঁট। মোহিতকে আর পায়কে পাগলের মতো চুম্বন করতে থাকলো তার শ্রেয়সীকে। এক পর্যায়ে মোহিত কন্ট্রোললেস হয়ে গেল। সবকিছু ভুলে নিজের বোধ শক্তি হারিয়ে মোহিত স্বর্গের কমলার কুয়ার ন্যায় ঠোঁটে কামড় বসিয়ে দিল। ব্যথায় স্বর্গ মোহিতের পিঠে খামচে ধরলো, হারিয়ে যেতে চাইলো অন্য জগতে। এরপর স্বর্গ এক অন্যায় আবদার করে বসলো মোহিতের কাছে। নেশাতুর কণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলে উঠল, প্লিজ কিল মি জান। বলেই নেশামুক্ত যুক্ত চাহনি নিক্ষেপ করলো মোহিতের পানে। হাতের বিচরণ অবাধ্য হওয়ার আগেই হুঁশে ফিরল মোহিত। জোর করে স্বর্গকে ছাড়িয়ে এক দৌড়ে নিজের রুমে ফিরে আসলো। আবেগে পড়ে এমন ভুল কিভাবে করতে যাচ্ছিল সে? পাগল পাগল লাগছে সবকিছু। নিজেকে ঠান্ডা করতে শাওয়ার নিতে চলে গেল মোহিত। যেই আগুন শরীরে জ্বলতে তা কি ঠান্ডা পানিতে নিভবে? ঢাকার নামি দামি একটি হসপিটালের স্পেশাল কেবিনে পিছনে হাত দিয়ে সামনে পায়চারি করছে আশরাফ চৌধুরী। ভেবেছিলাম ছেলের ফাঁসি হয়ে গেলে এবং ছেড়ে দুদিন কাটাকাটির নাটক করে ভালো হয়ে যাবেন, কিন্তু খবর এসেছে ছেলে উন্মাদ হয়ে গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর হবে না।
রাগে ক্ষোভে চক্ষু রক্তবর্ণ ধারণ করলো ভদ্রলোকের। যাদের জন্য তার এই অবস্থা হয়েছে তাকে তো একবার চরম শিক্ষা দিতে হবে। টেবিলের উপর থেকে ফোন দিয়ে দ্রুত গতিতে কল লাগালেন লেফটেন্যান্ট জেনারেল নাসের হায়দারকে। ওপাশ থেকে হ্যালো বলতেই গর্জে উঠলেন আশরাফ চৌধুরী। রাগে অগ্নিশর্মা হয়ে নাসের হায়দারের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠলেন, টাকা দিয়ে তোমার চাকর বানানো হয়েছে বাল ফালানোর জন্য। এমন বিশ্রী ভাষা শুনে নাসের হায়দারের রাগে পায়ের রক্ত মাথায় ছাটকে উঠল। তবুও সুর নত রেখে এতো জিজ্ঞেস করলো, এই মেজরের সকল আপডেট আজ সন্ধ্যার মধ্যে চাই। আর পারলে আমার ছেলেকে জেলের ভেতর লটকে দেবার ব্যবস্থা করো। বলেই ফোন কেটে আড়াল মারলেন বেডের ওপর। মুহিতের মায়ের অস্ট্রেলিয়া যাবার সকল ব্যবস্থা হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার তার ফ্লাইট। যাওয়ার আগে তার রুমে তনুজা আর নাফিস মাহমুদকে ডাকলেন। নাফিস মাহমুদ বোনের ব্যাপারে খুব যত্নশীল। বোনের প্রতি তার ভালোবাসা অগাধ। বোনের রুমে এসে চেয়ার টেনে বসতে বসতে প্রশ্ন করলেন, কেন ডেকেছিস আপা? মিসেস তারিন কিছুটা নির্দ্বিধায় হয়ে মনে সাহস সঞ্চয় করে অনুরোধের হয়ে স্বরে নাফিসকে বললেন, তোর মেয়েকে আমাকে দিবি, আমার মুহিতের জন্য। সম্মুর সামনে অবনত মস্তিষ্কে বসে আছে পিউ। তার চোখ থেকে অনবরত টোপটাপ গড়িয়ে পড়ছে জল। সম্মু নির্বাক হয়ে বসে আছে। তাকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা নেই তার জানা নেই। শুধু কোমল কণ্ঠে বলে উঠল, পিউ এভাবে কাঁদলে তো বুকে কষ্ট হয় সোনা। কান্নার বেগ আরো হু হু করে বাড়ে পিউয়ের। একটি পেন ড্রাইভ নিয়ে সম্মুর কাছে এসেছে পিউ। সিক্ত নয়নে অপরাধীর ন্যায় কাপা হাতে পেন ড্রাইভটি তুলে দিল সম্মুর হাতে। সম্মুর কথা মতো সে তার বাবার পিছনে স্পাইয়ের মতো লেগেছিল এ কয়দিন। ফিঙ্গারপ্রিন্ট পাউডার কালেক্ট করে এর সাহায্যে ফোনের লক খুলতেও সক্ষম হয়েছিল পিউ। এরপর সে গোপন কল রেকর্ডার রেসপন্স চালু করে দেয় নাসের হায়দারের ফোনে। ওখানে সকল ধরনের কথা রেকর্ড হতো। পিউ সময়ের দরকারি রেকর্ডগুলো প্রতিদিন রাতে তার বাবা নেশায় বোধ হয়ে মাতাল হয়ে কালেক্ট করে নিজের পেন ড্রাইভে রেখে দিত। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এই রেকর্ডটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। মেজর মুহিত ওয়াসিফকে শেষ করে দেবার প্ল্যানিং করেছে তার বাবা। স্বর্গ কখনো যদি জানে তার বাবা তার ভালোবাসার মানুষের হত্যাকারীর একজন, স্বর্গ তখন স্বর্গকে কিভাবে মুখ দেখাবে পিউ? নিজের বাবার প্রতি ঘেন্নায় বমি এসে যাচ্ছে পিউয়ের। এতদিন তার কাছে থেকেছে সে। এখন পিউ বুঝতে পারছে তার মা কেন তাদের ছেড়ে পালিয়ে গেছিল। অযথাই মায়ের প্রতি এতগুলো বছর ঘেন্না পোষণ করেছে। আসল কালপিন তো এই নাসের হায়দার। কেউ অসহায় সম্মর হাত চেপে ধরলো। কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আমাকে তোমার কাছে নিয়ে চলো সম্মু। এই রাক্ষসপুরীতে আমি আর যাব না। আমাকে তোমার কাছে নিয়ে চলো। ওখানে প্রতি মুহূর্তে আমার দম বন্ধ লাগে। আমার কিচ্ছু ভালো লাগে না। সবকিছু চরম অসহ্য মনে হয়। প্লিজ আমার উপর একটু দয়া করো সম্মু। বলেই কান্নায় ভেঙে পড়ল পিউ। সম্মু পিউকে সান্ত্বনা করার জন্য তৎপর হলো। বিভিন্ন কথা বলে পিউকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু কিছুতেই পিউ থামছে না। সম্মু পড়লো আরেক বিপাকে। একজন সেনা সদস্য হিসেবে তার বিয়ের বয়স হতে আরো 8 মাস, 8 মাস 6 আছে। বাড়িতেও এখনো বিয়ের কথা বলা হয়নি। গ্রামের সাধারণ কৃষক পরিবারের ছেলে সৌম্য। পিউ কি পারবে নিজেকে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে? তবুও পিউকে সান্ত্বনা দিয়ে সৌম্য আদর সুরে বলে উঠল, এভাবে কেঁদো না প্লিজ। কান্না করছো তুমি, কষ্ট পাচ্ছি আমি। আমি প্রমিস করছি যত দ্রুত পারি তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করব। প্লিজ লক্ষ্মীটি, আর এভাবে কেঁদে আমার হৃদয়ে রক্তক্ষরণ করো না। বলেই পিউয়ের মাথা তার বুকে চেপে ধরলো। মিসেস তারিন স্বর্গকে চেয়েছে মুহিতের জন্য। তনুজার মুখে যেন আর খুশি ধরে না। ছেলে হিসেবে মুহিতকে লুফে নিতে কে না চাইবে।
সৌন্দর্যে, ব্যক্তিত্বে, যোগ্যতায় লাখে একটা মিলে এমন ছেলে। নাফিসকে যখন তারিন বলেছে তার মেয়েকে দিবি আমাকে, নাফিস খুশিতে হাসতে হাসতে এক বাক্যে বলেছে, আপা তুই এখনই নিয়ে নে তোর ভাতিজিকে। মিসেস তারিন ভেবেছিলেন এমন ভাঙ্গাচোরা পরিবারে নাফিস হয়তো মেয়ে দিতে অস্বীকার জানাবে, বা মুখে সরাসরি না বললেও আকার ইঙ্গিত দিয়ে বোঝাবে। এজন্য কিছুটা ভয় আর কিছুটা সংকোচ রেখেই তিনি আবদারটা করেছিলেন। নাফিস এত দ্রুত রাজি হয়ে যাবে এটা তারিনের কল্পনার বাইরে ছিল। সেদিন রাতে পানি পিপাসায় ঘুম ভেঙে যায় মিসেস তারিনের। ওনার কক্ষের উম, জারে কোনো পানি ছিল না। দরজা খুলে যেই বাইরে বের হবেন তখনই দেখতে পান মুহিত স্বর্গের রুম থেকে বেরিয়ে আসতে। মুহিতকে কিছু টের পেতে না দিয়ে পানি না খেয়েই দরজা লাগিয়ে দেন মিসেস তারিন। ছেলে কেন ওই রুমে গিয়েছিল মায়ের বুঝতে এক সেকেন্ডও সময় লাগলো না। স্বর্গ যখন জ্ঞান হারিয়ে বিছানায় পড়েছিল, মুহিতকে মারাত্মক রকমের অস্থির দেখেই তিনি বুঝেছিলেন ছেলে ভালোবেসে ফেলেছে। মা ছেলে মিলে জীবনে অনেক খুশি তারা হারিয়ে ফেলেছে। গাধার মতো বাবার অপিত্ত দায়িত্বের বোঝা বয়ে বেড়াচ্ছে ছেলেটা। মা হিসেবে কখনো কিছুই দিতে পারেনি তিনি মুহিতকে, যা মুহিতের সকল গ্লানি মুছে দিতে পারে। ভাইয়ের কাছে ভিক্ষা চেয়ে হলেও স্বর্গকে মুহিতের কাছে এনে দিবেন এমন প্রতিজ্ঞাই তিনি মনে মনে করেছিলেন। কিন্তু তারা মুহিতকে এভাবে গ্রহণ করে ফেলবে উনি ভাবতেই পারেননি। মরার আগে ছেলেটাকে একটু গুছিয়ে দিয়ে যেতে পারলেই শান্তিতে শ্বাস শেষ ত্যাগ করা যাবে। আমি থাকি বা না থাকি ছেলেটা তার ভালোবাসার মানুষের সাথে তো থাকবে। মুহিতের বাবার অসমাপ্ত দায়িত্ব পালন করে দিয়ে যেতে পারলে মানুষের আত্মাটাও তো শান্তি পাবে। মনে মনে ছেলে মেয়ে স্বামী স্ত্রীর অতীত স্মৃতি মনে করে আনমনে অশ্রু বিসর্জন দিলেন তিনি। ভেতরে থাকা দীর্ঘশ্বাসটাকে লুকিয়ে চোখে জমে থাকা জল মুছে ফেললেন সংগোপনে। আজ মুকিতটা বেঁচে থাকলে কত বড় হতো। মুকিতের জন্য একটা লাল টুকটুকে বউ আনতে হতো। নামিরার ছোট বেবিটাকে দেখে কেমন রিয়াকশন হতো মুকিতের। এসব ভাবতে বুকে ব্যথা হয়, কষ্ট হয় প্রচুর। আবার ছোট্ট বাচ্চাটা আমার মুকিত। আর পারলেন না এসব ভাবনা ভাবতে মিসেস তারিন। হৃদযন্ত্রটা সায় দেয় না আর এসব ভাবলে। নিষ্ঠুরের মতো পীড়া দিতে থাকে। তনুজা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্গের দিকে। মেয়ের ঠোঁট কিভাবে এতখানি কেটে গেল সেটাই তার বোধগম্য হলো না। এদিকে জ্বরটাও কমছে না। মেয়েটার খালি বিপদের উপর বিপদ যাচ্ছে। তনুজা একবার শুনেছিলেন গ্রাম্যে মহিলাদের কাছে বিয়ের আগে যেসব কুমারী মেয়ের অসুখ বিসুখ বিপদ আপদ লেগেই থাকে তাদের যদি দ্রুত বিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত বিপদ কেটে যায়। উনি জানেন এ সমস্তই কুসংস্কার, কিন্তু মায়ের মন বলেও তো কথা। তাই তিনি মনে মনে ভাবলেন যত দ্রুত পারা যায় মেয়েকে মোহিতের গলায় ঝুলিয়ে দেবেন। মনের চিন্তা সরিয়ে স্বর্গের উদ্দেশ্যে বলে ফেললেন তনুজা, ঠোঁটে ব্যথা কিভাবে পেলি রে বাবা। মায়ের কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়েছিল স্বর্গ। মায়ের এহেন প্রশ্নে ভড়কে না গিয়ে সুন্দরভাবে বলে দিল, রাতে জ্বরের ঘোরে ওয়াশরুমে যেতে নিয়েছি, অমনি ওয়ালে বাড়ি খেয়েছি মা। চিন্তা করো না, ওয়েন্টমেন্ট লাগালেই ভালো হয়ে যাবে। বলেই মুখ টিপে হেসে উঠতে চাইলো, কিন্তু ঘোরের ঘানে টান লাগায় আউশ শব্দ করে উঠল। জুন মাস, বছরের সবচেয়ে উত্তপ্ত মাস। আকাশে ঝকঝকে আকাশি মেঘের ভেলা আর সাথে আগুন সম সূর্যের তেজ। কোনো ফাঁকফোকর গলিয়ে ধরণীতে বাতাসের আগমন হয় না। ঘরের বাইরে বের হলেই মনে হয় যেন গায়ে ফোস্কা পড়ে গেল। একটু রোদে দাঁড়ালেই পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মুহিতের জলপাই রঙা আর্মি জিপটা নিয়ে মুহিত নাফিস মাহমুদের বাংলোর সামনে অপেক্ষা করছে। আজ মিসেস তারিনের অস্ট্রেলিয়া যাবার ফ্লাইট। আরো 20 মিনিট আগে মুহিতকে মা তাড়া দিয়ে গাড়িতে উঠে বসে আছে, অথচ তার মায়ের কোনো খবর নেই।
গরমে আর সূর্যের তাপে মোহিতের মাথাও গরম হয়ে যাচ্ছে। মেয়ে মানুষের এই এক দোষ, কথার পর্বই শেষ হতে চায় না তাদের। সময় নিয়ে একদম তাদের কোনো মাথা ব্যথা নেই। হাতে থাকা স্মার্ট ওয়াচটা বারবার টাচ করে করে সময় দেখে দিচ্ছেন মোহিত। বিরক্তিতে মুখ দিয়ে সূচক শব্দ করে জিভ থেকে নেমে দাঁড়ালো। তার জানার আগ্রহ, অনেক আগ্রহ জাগলো, এত সময় কি করছে উনি ভেতরে। মিসেস তারিন খুশি খুশি মুখে নিয়ে তনুজার হাত ধরে বিদায় নিচ্ছেন। তনুজাকে দিয়ে ভাসাচ্ছেন। নাফিস মাহমুদ বিরক্তি মুখে তাকিয়ে আছে সহধর্মিণী তনুজার পানে। অযথা কান্নার মানেই বুঝতে পারছেন না তিনি। সকাল থেকে এই মহিলাকে ফ্যাস ফ্যাস করে কান্না করতে দেখছেন তিনি। তনুজা কোমল মনের মানুষ, সবাইকে একদম হৃদয়ের মধ্যেখানে বসিয়ে রাখে। তাই বলে এত কান্না করতে হবে? মনেও বিরক্তি আর ধরে রাখতে পারলেন না। মুখ দিয়ে উচ্চস্বরে বলে উঠলেন, আপা কি সারা জীবনের জন্য যাচ্ছে নাকি তনুজা? যাচ্ছে তো মাস তিনেকের জন্য। আর তার মেয়ের কাছে যাচ্ছেন, অবস্থানে তো যাচ্ছেন না। তুমি কান্না বন্ধ করো, না হলে আমি কিন্তু রেগে যাচ্ছি। মিসেস তারিন তনুজার চোখের জল মুছে দিয়ে বললেন, এত কোমল কেন তুমি তনু? আপা কিছুদিন পরই তো ফিরে আসবো, মনে কষ্ট নিও না। চোখের জল মুছে তনুজা মিসেস তারিনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নিজের যত্ন নিবেন আপা, একদম খাবারে অনীহা করবেন না। ওখানে নামিরা তো বাবুকে নিয়েই ব্যস্ত হয়ে যাবে। আপনাকে আপনার নিজেই সবকিছু খেয়াল করে চলতে হবে। মিসেস তারিন স্বর্গর কাছে এসে মাথায় হাত বুলিয়ে আদর করে থুতনি ধরে বললেন, ফিরে এসেই তোমাকে আম্মা বানিয়ে আমার ঘরে নিয়ে যাব। আজে বাজে চিন্তা একদম করবে না আম্মা। এসে যেন দেখি খেয়ে দেয়ে একদম গুলুমুলু হয়ে গেছো। ঠিক আছে। স্বর্গের মনে হয় মিসেস তারিনকে আল্লাহ মুখে মধু দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়ায়। না হলে একটা মানুষের কণ্ঠ, কথা বলার ধরন এত মিষ্টি হয় কি করে? মোহিত দরজায় দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এরপর রুমে প্রবেশ করে মাকে শুধালো, মেয়ের কাছে যাওয়ার ইচ্ছে নেই? দেখো কটা বাজে, তোমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। যত দ্রুত বের হও। ভাবছো 15 মিনিটের রাস্তায় এজন্য ঢিলেমি করছো? ইমিগ্রেশনে তোমার কাজ আছে মা, তাড়াতাড়ি চলো বলেই মোহিত নাফিস মাহমুদকে নিয়ে বেরিয়ে গেল। শুনশান একটি জঙ্গল, কোনো মানুষের আনাগোনা নেই। মাঝে মাঝে পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড়। মোহিত আর স্বর্গ হাত ধরে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালো। হঠাৎ ওই পাহাড়ের চূড়া থেকে মোহিতকে কেউ ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল। স্বর্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু নড়ার শক্তি পাচ্ছে না। মনে মনে কেউ তাকে চেপে ধরে আছে, গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। মোহিতকে ধাক্কা দিয়ে খাদে ফেলে লোকটি ভয়ঙ্কর ভাবে হু হু শব্দ করে হেসে যাচ্ছে। স্বর্গ কেন কোথাও বলতে পারছেন না, কারো কাছে সাহায্যও চাইতে পারছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। অনেক কষ্টে গলায় শক্তি সঞ্চয় করে স্বর্গ চিল্লিয়ে উঠল, মোহিত! নিমিষেই ঘুম ছুটে গেল স্বর্গের। সে এখনো কাঁদছে, শরীর ঘামে ভিজে একাকার। এসির পাওয়ার 19, তবুও গরমের পিপাসায় গলা শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে উঠল। ভয়ে বুক দুরু দুরু করে কাঁপছে। ঘড়িতে সময় দেখে নিল 1:30 বাজে। কোনো কিছু চিন্তা না করেই মোহিতের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। মোহিত ল্যাপটপে নিজের যাবতীয় কাজকর্ম গুছিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ভোর হতেই তাকে সিলেট যেতে হবে, সেখানে 3 দিনের জন্য থাকতে হবে। মোহিতের সাথে মেজর আর দিয়ান, আভি আজও দুজন ক্যাপ্টেন যাবে। সুম্য যেতে পারবে না, সে ছুটিতে আছেন। তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে, সিলেট বর্ডার থেকে পাথরের গাড়িতে করে বিভিন্ন ড্রাগস বাইরের দেশ থেকে ঢাকায় সাপ্লাই দেওয়া হচ্ছে। মোহিত জানে এটি কার কাজ, এজন্য প্রমাণ জোগাড় করতে নিজেই যাবে সে।
যেভাবেই হোক সে কোনো প্রকারের আশরাফ চৌধুরী সম্পর্কে সকল তথ্যই মোহিত বের করে আনবে। তাকে যদি পাতালেও যেতে হয় সেখানেও সে যেতে প্রস্তুত। সবকিছু গুছিয়ে কেবলই মোহিত গায়ের টি শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলাবে, এমন সময়ে স্বর্গ এসে পিছন থেকে মোহিতকে ঝাপটে ধরে ফুঁপিয়ে ওঠে। এত রাতে স্বর্গের উদ্ভ্রান্তের ন্যায় কান্নায় ভয় পেয়ে যায় মোহিত। মামা মামি কেউ বাড়িতে নেই। হঠাৎ মামির বাবা অসুস্থ হয়ে যাওয়াতে রাতে তারা ওনাকে দেখতে গিয়েছেন, সকালে ফিরবে। স্বর্গ অসুস্থ বলে তাকে রেখে গিয়েছেন। এখন যদি স্বর্গের অসুস্থতা বাড়ে মোহিত একা কিভাবে সামলাবে? সমস্ত চিন্তা বাদ দিয়ে স্বর্গকে সামনে এনে বিছানায় বসালো মোহিত। বিচলিত হয়ে জানতে চাইলো, পেট ব্যথা হচ্ছে বাবু? কোথাও কষ্ট হচ্ছে আমাকে বলো, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। প্লিজ জান, এভাবে কেঁদো না, সহ্য করতে কষ্ট হয়। মোহিতের আদরযুক্ত কথায় কিছুটা ফুপানো কমলো স্বর্গের। মোহিত স্বর্গের চোখের জল মুছিয়ে দিয়ে হাঁটু ফুলে মুড়ে ফ্লোরে বসে স্বর্গকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলোতে বুলোতে জানতে চাইলো, কি হয়েছে পাখি? হসপিটালে নিয়ে যাব, অনেক খারাপ লাগছে। স্বর্গ মোহিতের ঘাড়ে থুতনি রেখে ফুপাতে ফুপাতে বলল, আমি তোমাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। কেউ তোমাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছে। জানি, জানো আমি না তোমাকে কোথাও আর খুঁজে পাইনি। বলেই মোহিতকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল স্বর্গ। জানো আমার কত কষ্ট হচ্ছিল, তোমাকে হারালে আমি কিভাবে বাঁচবো মোহিত? স্বর্গের স্বপ্নের কথা শুনে মোহিত স্বাভাবিক হলো। স্বর্গকে নিয়ে যেই ভয় পাচ্ছিল সেটা কেটে গেল। স্বর্গকে ছাড়িয়ে ফ্লোর থেকে উঠে স্বর্গের পাশে বিছানায় বসলো। স্বর্গের একটা হাত মোহিতের কোলে রেখে আরেকটা হাত বুকে জড়িয়ে মোহিত বলে উঠল, তুমি বাজে স্বপ্ন দেখেছো। অসুস্থ হলে মানুষ এমন ভিত্তিহীন স্বপ্ন দেখে। এই দেখো আমি সুস্থ সবল ভাবে তোমার সামনে বসে আছি। তোমার কাছ থেকে আমাকে দূরে সরায় কার সাধ্যি? কেউ কিছু করতে এলে তুমি তাকে ক্রসফায়ার করে দিও, আমি অনুমতি দিলাম বলেই মোহিত স্বর্গের জড়িয়ে রাখা হাতে চুমু খেলো। আমার কিচ্ছু হবে না লক্ষ্মীটি। আমি যেখানেই যাই করি না কেন, সমুদ্রের নিজেও যদি যাই তোমার জন্য ফিরে আসবো হ্যাপি। স্বর্গ মোহিতের চোখের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে বলল, সত্যি বলো? স্বর্গের কিউট ফেসটি দেখে মোহিত হেসে ফেলল এবং পরপর 3 বার ঠোঁটে চুমু এঁকে বলল, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। স্বর্গ বাচ্চাদের মতো করে বলে উঠল, আমি তোমার সাথে ঘুমোবো, আমার ভয় লাগছে। মোহিত কিছুক্ষণ মৌন রইল, এরপর স্বর্গকে বুকে টেনে নিয়ে বলল, একজন ছেলে আর একজন মেয়ে বিয়ের আগে এক বিছানায় ঘুমোলে দুর্ঘটনা হয়ে যাবে রে পাগলি। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। স্বর্গের চুলের পিড়ি কাটতে কাটতে মোহিত বলল, কি বলছি বুঝতে পেরেছেন ম্যাডাম? না বুঝিনি। স্বর্গ নাছোড়বান্দা, সে এই রুমেই ঘুমাবে। অগত্যা না করতে মোহিত রাজি হলো। মোহিত নিজের কাঁথা বালিশ নিয়ে ফ্লোরে বিছানা করতে নিলেই সেখানে স্বর্গ বাধা প্রদান করে বলে উঠল, তোমার বুকে ঘুমোতে চাই মোহিত, তোমার বিছানায় নয়। বাঁকা হাসলো মোহিত। মেয়েটা তাকে ভালোই কাবু করতে জানে। এমন জীবন সঙ্গী হলেই তো বিবাহিত জীবন মধুর হয়। মোহিত স্বর্গের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে শুভ, কিন্তু শর্ত আছে। উৎসুক হয়ে জানতে চাইলো স্বর্গ, কি শর্ত? রুমের লাইট অন থাকবে, ঠিক আছে। বাধ্য মেয়ের মতো স্বর্গ রাজি হলো। ঘড়ির কাঁটা 3টের ঘরে হঠাৎ গুড় গুড় শব্দে মেঘ ডেকে ঝুম বরাবর বৃষ্টি শুরু হলো। পরিবেশ নিস্তব্ধ, কারো কোনো সাড়া শব্দ নেই। এই দুতলা বাড়িটিতে প্রাপ্তবয়স্ক 2জন নরনারী ছাড়া আর কোনো প্রাণী নেই। মানবিক কারোর চোখের পাতাতেই ঘুম ধরা দিচ্ছে না। দুজন দুজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মোহিত অস্থির হয়ে যাচ্ছে বারবার। ভেতর থেকে নিজের পুরুষ সত্তা বারবার নিজের পুরুষত্ব জাহির করতে চাইছে।
মোহিত তাকে শিকল পরিয়ে বেঁধে রেখেছে। অষ্টপৃষ্ঠে স্বর্গ দখল করেছে মোহিতের বুক বা হাত। মোহিতের মাথা খালি খালি লাগছে, ঘো ঘো শব্দ হচ্ছে, মনে হচ্ছে গায়ে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে। স্বর্গের লজ্জাজনক চোখের চাহনি বারবার ঠোঁটে কামড়ে ধরা এলো মেলো চুল, ওয়েস্টার্ন স্পিকিং ড্রেস, সবকিছু মোহিতকে কন্ট্রোললেস করে দিচ্ছে। হঠাৎ ওই মোহিত স্বর্গকে নিচে ফেলে স্বর্গের উপরে উঠে গেল। স্লিপিং শার্টের কলার সরিয়ে স্বর্গের কাঁধে কামড়ে ধরলো। স্বর্গ ব্যথায় কুকিয়ে উঠল। বসে ফিরল মোহিত। কামড়ের জায়গা থেকে মুখ সরিয়ে দেখলো পেলো ক্ষত থেকে ব্লাড বের হচ্ছে। স্বর্গর চোখে জলমলে জল। নিজেকে অপরাধী মনে হলো মোহিতের। কিভাবে পারলো নিজের কলিজায় কামড় বসাতে? রাগের চোটে ওয়ালে জোরসে ঘুষি বসিয়ে দিল। কেন সে নিজের কন্ট্রোল ধরে রাখতে পারছে না? কয়েকটা ঘুষি মারতেই হাত ফেটে বেরিয়ে এলো রক্ত। স্বর্গ দৌড়ে এসে মোহিতকে জড়িয়ে ধরলো। প্লিজ থামো, আমার ব্যথা লাগেনি, নিজেকে কষ্ট দিও না প্লিজ। চলো হাতে ব্যান্ডেজ করবে বলে মোহিতকে ছেড়ে দিয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল ফার্স্ট এইড বক্স আনতে। অল্প সময়ের মধ্যেই ফিরে এসে মোহিতকে টেনে নিয়ে বিছানায় বসালো। স্যাভলনার তোলার সহিত রক্ত পরিষ্কারের কাজ চালালো। মোহিত নির্বিকার। অয়েন্টমেন্ট লাগিয়ে সাদা ব্যান্ডেজ হাতে মোড়াতে লাগলো স্বর্গ। মোহিত গম গম কণ্ঠে বলে উঠল, কাল আমাকে বিয়ে করবি জান। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিল এখন সকাল 9টা। কিছুক্ষণ আগেই তনুজার নাফিস মাহমুদ বাসায় ফিরেছেন। বাবাকে কাছে পেয়েই আবদারের ঝুলি খুলছে স্বর্গ। ভাবি মেজর মোহিতের সাথে আমিও সিলেট ঘুরতে যেতে চাই বলেই নাফিস মাহমুদের উত্তর শোনার প্রতীক্ষায় তাকিয়ে রইল স্বর্গ। নাফিস মাহমুদ স্বর্গকে বোঝানোর চেষ্টা করলো যে মোহিত সেখানে ঘুরতে যাচ্ছে না, সে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজে। সেখানে স্বর্গকে নিয়ে গেলে তার কাজে ঝামেলা হবে, মোহিত বিরক্তও হতে পারে, কিন্তু স্বর্গ যাবেই। স্বর্গ না যেতে পারলে মোহিতও যেতে পারবে না। এত বড় মেয়ের বাচ্চাদের মতো জেদ দেখে মনে মনে খুব বিরক্ত হলেন নাফিস মাহমুদ। এবার তনুজা মেয়ের পক্ষ নিয়ে বলে উঠল, তুমি তো দেখতেই পাচ্ছ মেয়েটা দীর্ঘদিন ধরে ঘরে বন্দি হয়ে আছে। মোহিত যেহেতু যাচ্ছে মেয়েটাকেও নিয়ে যাক না, শুধু তো সাথে করেই নিয়ে যাবে, ওকে তো আর কোলে নিয়ে ঘুরতে হবে না তাই না? আল্লাহ তো আমার মেয়ের জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন, মোহিতের কাজে ডিস্টার্ব হবে এমন কিছু সে কেন করবে? ঘরে বসে সারাক্ষণ বোরিং হবার চাইতে একটু হাওয়া বদল করে আসুক না। নাফিস মাহমুদ সবই বুঝলেন, তনুজার কথাও ফেলে দেবার নয়। মেয়েটা সারাক্ষণ অসহায়ের মতো শুয়ে বসে দিন কাটাচ্ছে, কিন্তু মুহিতের যেই ব্যক্তিত্ব, নাফিস মাহমুদ কিভাবে এই আবদার করবে সেটাই ভেবে পাচ্ছে না। হঠাৎ ওই দোতলার সিঁড়ি বেয়ে মুহিতকে নামতে দেখে দেখা গেল ধবধবে ফর্সা গায়ে নেভি ব্লু শার্ট জড়িয়েছে, সাথে পরেছে লাইট কালারের জিন্স, পায়ে সাদা স্নিকার্স, চোখে কালো চশমা। ছেলেটা এতটাই সুন্দর, দেখলেই ফুরফুর করে মন থেকে ভালোবাসা চলে আসে। মুহূর্তের এমন রূপ দেখে মনে শিহরণ জেগে গেল স্বর্গের। পুরুষটি আজকে থেকে তার একান্ত ব্যক্তিগত হবে। এত সুখ কোথায় রাখবে স্বর্গ? সুখের ঠেলায় কি সে আজ মরে যাবে? সুমিত নিচে নেমে মামা মামিকে উদ্দেশ্য করে বলল, আমি সিলেট যাচ্ছি, ফিরবো 3-4 দিন পর। তনুজা কিছুটা ইতস্তত করে মোহিতকে বলেই ফেললো, বাবা মোহিত, স্বর্গ যদি তোমার সাথে যায় তোমার কোনো আপত্তি আছে? না মানে ও অনেকদিন ধরে ঘরে বসে আছে, মনটাও ভালো নেই, একটু হাওয়া বদল হলে প্রকৃতি দেখলে যদি মনটা ভালো হয় এই আর কি। মামি আসলে, মোহিতকে থামিয়ে দিয়ে নাফিস মাহমুদ বলে উঠলেন, ও তোমাকে বিরক্ত করবে না, ও শুধু তোমার সাথে যাবে, ওখানে আমার এক ফ্রেন্ড আছে,
আমি তাকে বলে দেব, স্বর্গের ঘোরাঘুরির সকল ব্যবস্থা আমার বন্ধু করে দেবে। মোহিত মনে মনে বিপাকে পড়ে গেল। আরে বন্ধুর বাসায় গেলে বিয়ে হবে কিভাবে? এ আবার কেন মুসিবত হাজির হতে যাচ্ছে? স্বর্গ মাঝে দিয়ে বলে উঠল, আমি মেজর মোহিতের সাথেই ঘুরবো, কেন বন্ধুর বাসায় যাব না? এবার মোহিত কাউকে কিছু না বলতে দিয়ে নিজেই আগ বাড়িয়ে বলে ফেলল, না স্যার, কোনো সমস্যা নেই, আমি ওনাকে নিয়ে যেতে পারবো। বলেই স্বর্গের উদ্দেশ্যে তাগাদা দিল। স্বর্গ, আপনি দ্রুত রেডি হন, একটু পরেই মেজর আদ্রিয়ান গাড়ি নিয়ে আসবে। মনে মনে মোহিত দোয়া পড়তে লাগলো, ও বাবা, বেঁচে গেছি, এখনই তো ভালোবাসার সাজার নাটক ছুটে যাচ্ছিল। বিয়ের আগে কি শ্বশুরের কাছে আবদার করা যায় নাকি যে আপনার মেয়েকে আমার সাথে দূরে ঘুরতে যেতে দিন? মিনিট দশেকের মধ্যেই স্বর্গ নিচে নেমে এলো। তার পরনে মেরুন রঙের একটি জামদানি শাড়ি, সাথে ম্যাচিং গহনা, কানের দুল, বাদামি চুলগুলো খোপা করা, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে হালকা প্রসাধনী। এমন রূপে নিজের প্রাণপ্রিয় উর্বশীকে দেখে হার্টবিট মিস করলো মোহিত। কেউ দেখার আগেই চোখ সরিয়ে মামা আসছি বলে আগে আগে বেরিয়ে পড়লো। বুকের বাম পাশে চাপড়াতে চাপড়াতে মোহিত মনে মনে বলল, এই মেয়ে তোকে খুন করে ছাড়বে মোহিত, ডুবের আগুনে তোকে ঝলসে দেবে। এমন আগুন সুন্দরী নিয়ে রাস্তায় গাড়ি কিভাবে চালাবে মোহিত? যদি মোহিত হার্ট অ্যাটাক করে? হঠাৎ ওই স্বর্গের গলায় আওয়াজ পাওয়া গেল, কেমন অভিনয় করেছি মোহিত সোনা। মোহিত হেসে হেসে বলল, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি, 10-এ 10। সিলেট গিয়ে পুরস্কৃত করবো, দাঁড়াও। মোহিত যে তাকে লেকপুল করেছে সেটা ভালোই বুঝতে পারলো স্বর্গ। এজন্য ড্রিম করে মোহিতের পিঠে বসিয়ে দিল এক ঘা। পিঠ হাতাতে হাতাতে মোহিত বলে উঠল, গন্ডি একটা, সবকিছুর শোধ সিলেট গিয়ে তুলবো। মনে মনে বাঁকা হাসলো মোহিত। এরই মাঝে জিপ নিয়ে হাজির হলো মেজর আদ্রিয়ান। মোহিত দুটো জিপের ব্যবস্থা করেছে, একটাতে সে আর স্বর্গ যাবে, অন্যটায় মেজর আদ্রিয়ান আর ক্যাপ্টেনরা যাবে। ব্যাগপত্র গুছিয়ে ভরে সবাই যার যার মতো গাড়িতে চেপে বসলো। গন্তব্য সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরে এসেছেন আশরাফ চৌধুরী। মিথ্যে কত করে কতদিন বসে বসে টাকা ঢালবেন সেখানে? তার মধ্যে কোনো কাজই সেখানে থেকে করা যাচ্ছিল না। নিজের ছেলের দুরবস্থার কথা চিন্তা করে তেতে উঠলেন আশরাফ চৌধুরী। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যার জন্য তার ছেলে রেহেন বসা, তাকে জীবনের চরম শিক্ষাটাই দিবেন। ভাবতেই কানে ফোন তুললেন, কিরে ফকিরের বাচ্চা দারোয়ান খলিল, এই চুতিয়া মেজরের খবর বল। ওপাশ থেকে খলিল নিজের এমন অপমানে কষ্ট পেল, কিন্তু এটা তার সাময়িক কষ্ট। যখন টাকার চেক হাতে আসে তখন কষ্ট সেই চেকের সামনে ফিকে হয়ে যায়। খলিল অপমান গায়ে না মেখে গদগদ করে বলল, একটু আগে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিদ্রুটে হাসলো আশরাফ চৌধুরী, আজকেই তবে মেজরের খেল খতম হতে যাচ্ছে। হুম। মুহূর্তেই হাসি আগে রূপান্তরিত হলো। মদের গ্লাস হাতে তুলে চমকে দিয়ে নিয়ে ছুঁড়ে ফেললেন মেঝেতে। এই মেজরের জন্য তার অনেক কাজ আটকে রয়েছে, যেখানে পুলিশ পর্যন্ত তাকে সমীহ করে চলে, যে সেখানে এই 2 টাকার মেজর তাকে পদে পদে নাজেহাল করে ছাড়ছে। এই মেজরের জন্য তার যত টাকা লস হয়েছে সব মেজরের চাকমা তুলে উসুল করবেন। মনে মনে এই ভাবনা ভেবে ফেললেন আশরাফ চৌধুরী। কাজী অফিসে বসে আছে স্বর্গ আর মোহিত। কিছুক্ষণ পরেই তারা একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। এরপর দুজন দুজনের সকল ক্ষণিক দূরত্ব ঘুচিয়ে ফেলবে। কেউ আঙুল তুলতে পারবে না তাদের প্রতি। কোনো পাপবোধ থাকবে না, থাকবে শুধু ভালোবাসার ভালোবাসা। কিছুক্ষণ পর কাজী সমস্ত পেপার রেডি করে দুজনের উদ্দেশ্যে পান খেতে খেতে নির্দেশ দিলেন, এখানেই সই করুন।
স্বর্গের যেন আর তর সইছে না মোহিতের ব্যাপারে। সে সব সময় ডেসপারেট। এই মুহূর্তে থেকে মোহিত তার ব্যক্তিগত মানুষ হবে, নিজের স্বামী। সেই সুযোগ কিভাবে হাতছাড়া করবে স্বর্গ? কাজীর হাত থেকে পেপার টেনে নিয়ে ঘস ঘস করে 1 সেকেন্ড সই করে মোহিতের দিকে এগিয়ে দিল। স্বর্গের এমন খসখস করে সই করতে দেখে কাজীর নাকে মুখে পানের রস উঠে গেল। পানি খেয়েও তার কাশি কমলো না, চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। বাঁকা হাসি। মোহিত সই করে কাজীকে সব বুঝিয়ে দিয়ে স্বর্গের হাত ধরে বেরিয়ে এলো। মনে মনে কাজী স্বর্গকে বেশরম খেতাবে ভূষিত করলো। এখানে 3 দিনের জন্য এসেছে মোহিত। স্বর্গ যদি আরো থাকতে চায় তবে মোহিত একদিন ছুটি বাড়াতে পারবে। এখানে প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। যেই কাজে মোহিত এসেছে সেটা করেই তাকে ব্যাক করতে হবে। এখন স্বর্গকে হোটেলে পৌঁছে দিয়ে মোহিত কাজে বের হবে। কখন ফিরবে সে জানে না। বাকি 2 ক্যাপ্টেন মেজর আদ্রিয়ানকে নিয়ে জঙ্গল যে উঠছে। মোহিত নিউলি নিউলি ম্যারিড গ্লাভস স্বর্গের কমফোর্টের জন্য সে গ্লাভস সুলতানে উঠেছে। হোটেলে ঢুকতেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হলো। এভাবে হোটেলটা বড় রিসর্টের মতো। ভেতরে সকল ব্যবস্থাই আছে, সুইমিং পুল, গল্ফ খেলার মাঠ, ড্রিঙ্ক জোন, জিম সেন্টার, বাহারি ফুলের গাছ, বিশাল বড় বড় নারকেল গাছ, সাথে পাহাড় কেটে সিঁড়ি করা রাস্তা। সবকিছু এক নিমিষেই স্বর্গকে মুগ্ধ করে ফেললো। কিন্তু লম্বা জার্নির জন্য স্বর্গকে মোহিত জোর করে ধরে রুমে নিয়ে গেল। ধবধবে সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছিটানো, আর মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ বানানো। লাভ গোলাপের স্টিক রাখা ফ্লাওয়ার গ্লাসে আলফাবেটস বেলুন দিয়ে লেখা লাভ ইউ স্বর্গ। সবকিছু স্বর্গের মন ছুঁয়ে গেল। ভালো লাগায় ভালোবাসায় মোহিতকে জড়িয়ে ধরলো স্বর্গ। মোহিত স্বর্গের মাথায় হাত বুলিয়ে দ্রুত ফ্রেশ হতে তাড়া দিল। স্বর্গ ফ্রেশ হয়ে এলে মোহিত ফ্রেশ হতে চলে যায়। ফিরে আসে 10 মিনিট 10 পরে। এসেই পোশাক পাল্টে স্বর্গকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যায়। মিনিট 2 পরে আবার রুমে ব্যাক করে সতর্কতা বাণী দিয়ে যায় স্বর্গকে। বাবু, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো, তুমি ঘুমানোটাই করো। একা একা বাইরে যেও না, কিছু লাগলে ইন্টারকমে কল করবে, রিসিপশন থেকে হেল্প করবে, বলে স্বর্গের কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। জিপ নিয়ে মেজর আদ্রিয়ানকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার বর্ডারে পৌঁছলো মোহিত। এখান থেকেই তাকে গুপ্তধন খুঁজে বের করতে হবে। চারপাশে সন্ধ্যা নামিয়ে আসলো। বড় বড় গাছপালার জন্য জায়গাটা আরো ঘনঘরে লাগছে। মাঝে মাঝে 2-1টা বন্য পশুর পাখির ডাক শোনা যাচ্ছে। মেজর আদ্রিয়ানের মোহিত টর্চ জেলে দুইজন দুই পাশে কিছু একটা খুঁজতে লাগলো। মিনিট 10 খোঁজাখুঁজি করার পর কাঙ্ক্ষিত জিনিস পেয়ে দুজনের মুখের হাসি প্রশস্ত হলো। বাকি কাজ কাল দেখা যাবে। তারা দেখিয়ে মোহিত কি কণ্ঠে বলে উঠল, তো মেজর আদ্রিয়ান, হোটেলে ফেরা যাক। শিওর মেজর মোহিত ওয়াসিফ, লেটস গো। আজকের রাতটা মোহিত আর স্বর্গের জন্য একটা স্পেশাল রাত হতে যাচ্ছে। মোহিতকে স্বর্গ নিজের সব দিক থেকে হ্যাপি করে দেবে আজ। ইন্টারকমে কল করে স্বর্গ রুমটাকে সাজানোর প্ল্যানিং করলো, সাথে নিজেকেও মোহিতের জন্য তৈরি করলো। প্রচুর গাছপালা, পাহাড় আর মেঘালয় পর্বতের প্রভাবে প্রায় বৃষ্টি হয় মৌলভীবাজারে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। স্বর্গ পুরো ঘুমটা মোমবাতির আলোতে সাজিয়েছে, সাথে মোহিতের প্রিয় ফুল লাল গোলাপ আর রজনীগন্ধা। আর স্বর্গ নিজের মন মতো সেজেছে। তার রূপে মোহিতকে আজ ডুবে মরতে হবে। কেন অন্য মেয়ের সাথে সেদিন কফি শপে বসেছিল তার প্রতিশোধ তুলবে আজ। স্বর্গ কালো রঙের একটা পাতলা জর্জেট শাড়ির সাথে ম্যাচিং করে স্লিভলেস ব্রাউন পরে নিল। স্ট্রেইট চুলগুলো কার্লি করে ছেড়ে দিল কাঁধের দুই পাশে। ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চোখের ঘন পাপড়িতে মাস্কারা,
মোটা করে কাজল দিয়ে ব্রাশ দিয়ে সাজ কমপ্লিট করলো। মেধহীন কোমরে গোল্ডেন কালারের বেলি চেইন পরে নিল। একটু আগে মোহিত কল করেছিল, বলেছে 10 মিনিটের মধ্যে ফিরবে। সবকিছু মিলিয়ে রাখতেই দরজায় নকের শব্দ হলো। দরজায় নকের শব্দে স্বর্গের বুক ধুকপুক করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার মানে মোহিত এসেছে। দরজা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল স্বর্গ। পুরো রুম অন্ধকার করে রেখেছে স্বর্গ। মোহিত স্মিত হাসলো। তার মানে স্পেশাল কিছু রেখেছে। স্বর্গকে আসছি বলে ফোনের টর্চ জ্বালিয়ে মোহিত ফ্রেশ হতে চলে যায়। স্বর্গ দেশলাইয়ের সাহায্যে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। সুগন্ধিযুক্ত মোমবাতিতে আগুন দিতেই পুরো কক্ষ জুড়ে মন পাগল করা সুন্দর গন্ধ ভেসে আসতে লাগলো। মিনিট 10 পর শাওয়ার নিয়ে বের হলো মোহিত। গায়ে সাদা শার্ট আর সাদা প্যান্ট পরে বেরিয়ে এলো মোহিত। সামনের চুলগুলো কপালে 2-1 গাছি পড়ে পড়ে রয়েছে। গলার নিচে থুতনিতে মুক্তার মতো বিন্দু বিন্দু পানি জমে আছে। মোমের আলোতে স্বর্গের কাছে সেগুলোকে হীরা মনে হচ্ছে। মোহিতের দিকে নেশাক্ত নজরে মোহিতের সামনে এসে দাঁড়ায় স্বর্গ। নিজের প্রেয়সীর এমন আগুনঝরা রূপে দিশে হারালো মোহিত। হারিয়ে ফেললো মুখের ভাষা। স্বর্গ মোহিতের গলা জড়িয়ে ধরে ঠোঁটে গাঢ় চুম্বন এঁকে দিল। সমিত ফিরে এলো মোহিত। সহসাই স্বর্গের কোমর চেপে ধরে এলো শক্ত করে। দখল করে নিল স্বর্গের ঠোঁট। মোহিতের সাথে তাল মিলিয়ে চললো স্বর্গ। কাঁধ থেকে হাত চলে আসলো মোহিতের শার্টের বাটনে। এক এক করে সবগুলো বোতাম খুলে ফেললো স্বর্গ। মোহিত শার্ট খুলে ছুঁড়ে মারলো মেঝেতে। বৃষ্টির বেগ আরো বেড়ে চললো, সাথে উত্তাল দুজন মানব মানবী। স্বর্গকে এক ঝটকায় কোলে তুলে ফেললো মোহিত। শুয়ে দিল নরম ফুলের বিছানায়। ঝাঁপিয়ে পড়লো মোহিত স্বর্গের উপরে। আজ কোনো বাধা নেই, কোনো পাপবোধ নেই। আজ তারা পবিত্র বন্ধনে আবদ্ধ, স্বামী স্ত্রী। স্বর্গের গলার ভাঁজে মুখ গুজে দিল মোহিত। ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিল গলা। মোহিতের স্পর্শে কেঁপে উঠছে স্বর্গ। নিজের কন্ট্রোল হারালো মোহিত। হাতের বিচরণ হলো অবাধ্য। স্বর্গের বক্ষে মুখ গুজে দিল মোহিত। আস্তে আস্তে চলে এলো নবীরন্ধ্রের কাছে। উত্তপ্ত চুমু দিল মেদহীন কোমরে, সাথে পেট কাট বক্ষে পিঠে অসম্ভব লাভ বাইটস। স্বর্গ নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। চরম আকুতি নিয়ে মাদকতার সুরে মোহিতকে আহ্বান জানালো স্বর্গকে সুখে ভাসাতে। মোহিত বাধ্য দাসের ন্যায় আজ্ঞা পালনে সায় দিল। প্রথমবারের চেষ্টায় কোকিয়ে উঠল স্বর্গ। মোহিত স্বর্গের দিকে আহত দৃষ্টি দিয়ে সরে আসতে চাইল। জড়িয়ে ধরল স্বর্গ। ভেসে গেল সুখের রাজ্য। স্বর্গের চোখ থেকে গড়িয়ে পড়ল জল। সেই জল শুষে নিল মোহিত। আদিম খেলায় মত্ত হলো দুজন নর নারী। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল মোহিতের। নিজের বাহুডোরে স্বর্গের নিষ্পাপ মুখমণ্ডল দেখে মনে সুখের হাওয়া দোলা দিল। স্বর্গের নগ্ন পিঠ দেখে আতকে উঠল মোহিত। সারা পিঠে লালচে জখমের দাগ। নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে স্বর্গকে। মোহিতের বুক থেকে সরিয়ে স্বর্গকে বালিশে শুইয়ে দিয়ে শাওয়ার নিতে চলে গেল মোহিত। পানির ছোঁয়া লাগা মাত্রই সারা শরীর জ্বলে উঠল মোহিতের। কষ্টের বদলে সুখ অনুভূতি হলো মোহিতের। প্রশস্ত হাস্য মোহিত। মেয়েটা তাকে সেই সুখ গত রাতে দিয়েছে, যেই সুখ কি মোহিত তার এই 30 বছরের জীবনে কোনোদিন পেয়েছে। মোহিত শাওয়ার নিয়ে এসে স্বর্গকে ডেকে তুললো। গোসল করে দ্রুত রেডি হতে বলল। স্বর্গকে আজ ঘুরতে নিয়ে যাবে, কিন্তু স্বর্গ চোখ মেলে তাকাতেই পারছে না। এক রাতেই কেমন চেহারা মলিন হয়ে গেছে। মোহিতের অনেক মায়া হলো স্বর্গের জন্য। স্বর্গ বহু কষ্টে উঠতে নিল, ব্যথায় আবার শুয়ে পড়ল। বিচলিত হয়ে মোহিত স্বর্গের গায়ের
ব্ল্যাঙ্কেট টান দিতেই মুখে আধার নেমে আসে। পুরো শরীর লালচে জখমে ভরে আছে। স্বর্গকে জড়িয়ে ধরে ঝড়ে বলল মোহিত, এক্ষুনি মেডিসিন এনে দিচ্ছি, যান, খেলেই ব্যথা কমে যাবে। স্বর্গের কপালে চুমু দিয়ে মোহিত আবার স্বর্গকে জড়িয়ে দিল, শুইয়ে দিল। রুমের অবস্থা এমন হয়ে আছে যেন ঝড়, টর্নেডো, সাইক্লোন সবকিছুই রুমের উপর দিয়েই বয়ে গেছে। মোহিত সবকিছু গুছিয়ে বাইরে চলে আসলো মেডিসিন কিনতে। সাথে মেজর আদ্রিয়ানকে ফোন দিয়ে বলল, চলুন মেজর আদ্রিয়ান, শিকার ধরা যাক তবে। বলেই বাঁকা হাসলো মোহিত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী গল্পটি দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন।